হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভিশন WBCS। এখানে আমরা হিস্ট্রির 500 MCQর আরেকটা পার্ট করব, দ্যাট ইজ পার্ট 4। এখানে আমরা কোয়েশ্চেন নাম্বার 31 থেকে 40 অবধি দেখব। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 31 কি বলছে দেখো, পর্তুগিজরা ইন্ডিয়াতে কোন ক্রপ ইন্ট্রোডিউস করে? দি অপশনস আর কফি, চিলি, টোব্যাকো, গ্রাউন্ডনাট। চলো আনসার দেখে নিই। আনসার কি বলছে? টোব্যাকো। টোব্যাকো কিন্তু পর্তুগিজরা 16 থেকে 17 সেঞ্চুরির মধ্যে ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করে, এবং অ্যাট প্রেজেন্ট ইন্ডিয়া ইজ দ্য থার্ড লার্জেস্ট টোব্যাকো প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড আফটার চায়না অ্যান্ড ব্রাজিল। আশা করি তোমরা জানো টোব্যাকো রিসার্চ সেন্টার কোথায়, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। চলে যাবো পরের কোয়েশ্চেন নাম্বার 32। বলছে এখানে যে চারটে প্রোডাক্ট তোমরা দেখতে পাচ্ছ, টেক্সটাইল, ইন্ডিগো, পারফিউম, শালপাত্রে, এই চারটে প্রোডাক্টের মধ্যে ইউরোপিয়ানসরা কোন প্রোডাক্টটা ইম্পোর্ট করতো না? আনসার দেখে নেবো। আনসার হচ্ছে পারফিউম। বেসিক্যালি মনে রাখবে, ইউরোপিয়ানসরা কিন্তু অ্যাগ্রো বেসড প্রোডাক্টই ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করতো, যেরকম দেখো কটন, ইন্ডিগো, তারপরে ফুড প্রিজার্ভেশন মেথডস, স্পাইসেস, অ্যান্টিবায়োটিক্স, এইগুলোই কিন্তু বিশেষ করে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করতো, মানে ইম্পোর্ট করতো, কিনতো ব্রিটিশার্সরা। তারপরে চলে যাব, এখানে দেখো কিছু ইভেন্টস দেওয়া রয়েছে, এই ইভেন্টগুলোকে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে। ক্রোনোলজিক্যাল অর্ডার মানে যেভাবে ঘটেছে সেইভাবে সাজাতে হবে, ডেট ওয়াইজ। অপশনগুলো দেখে নাও। জাহাঙ্গীরস ফরমান পারমিটিং দ্য ইংলিশ টু সেট আপ আ ফ্যাক্টরি অ্যাট সুরাট, establishment of an English factory at Mausilipattanam, establishment of English factory at Armagao near Pulicat, departure of Sir Thomas Roe for England। এই হচ্ছে চারটে অপশন, এবং এই চারটে অপশন দেখে বলতে হবে কোনটা কিভাবে, মানে কোনটা কবে হয়েছিল। এই হচ্ছে অ্যারেঞ্জমেন্টগুলো, এই অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী সাজাতে হবে। চলে আসবো আমরা আনসারে। আনসার দেখো, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। প্রথমেই দু নম্বরে কি আছে দেখো, ইস্টাবলিশমেন্ট অফ অ্যান ইংলিশ ফ্যাক্টরি অ্যাট মৌসিলিপত্তম। তারপরে চলে আসো ওয়ানে বলছে জাহাঙ্গীরস ফরমান পারমিটিং দ্য ইংলিশ টু সেট আপ আ ফ্যাক্টরি অ্যাট সুরাট। তারপরে হচ্ছে 4 ডিপার্চার অফ স্যার থমাস রো ফর ইংল্যান্ড। তারপরে হচ্ছে 3 ইস্টাবলিশমেন্ট অফ ইংলিশ ফ্যাক্টরি অ্যাট আর্মাগাঁও নিয়ার পুলিকাট। দেখে নেবো এখানে ডেটগুলো, দেখে নেবো যেটা খুব জরুরি। মৌসিলিপত্তমে, যেটা হচ্ছে করমন্ডল কোস্টে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্যাক্টরি তৈরি করে ফেলে ইন 1611-এ। তারপরে জাহাঙ্গীরের থেকে ফরমান পায় টু সেট আপ আ ফ্যাক্টরি অর রাদার আ পার্মানেন্ট ফ্যাক্টরি ইন সুরাট ইন 1613। তারপরে চলে আসো 1615-এ থমাস রো জাহাঙ্গীরের কোর্টে আসেন, and he was sent by James I of England। মনে রাখবো ওনাকে কে পাঠিয়েছিল, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। এবং ওনার উদ্দেশ্য ছিল কোম্পানির জন্য কিছু কনসেশন গ্রান্ট করানো জাহাঙ্গীরের থেকে। অ্যান্ড এই যে লাস্ট স্টেটমেন্টটা দিয়েছি, লাস্ট স্টেটমেন্টটা একটু ইম্পর্টেন্ট, নোট করবে, বিকজ তোমাদের যদি কোনো রকম স্টেটমেন্ট ওয়াইজ কোয়েশ্চেন আসে যে ক্রোনোলজিক্যালি সাজাও কবে কোথায় ফ্যাক্টরি স্ট্যাবলিশ হয়েছিল, তাহলে এই স্টেটমেন্টটা উড বি ভেরি হেল্পফুল। মৌসিলিপত্তনমে দেখো 1611-এ ফ্যাক্টরি সেট আপ হয়। আগ্রা আহমেদাবাদ ব্রোচ, এখানে সেট আপ হয় ফ্যাক্টরি ইন 1619। আর্মাগাঁও নিয়ার পুলিকাট 1626-এ। হরিহরপুর অ্যান্ড বালাসোর, এখানে সেট আপ হয় ফ্যাক্টরি ইন 1633-তে। পাটনা, ঢাকা, কাশিমবাজার ইন বেঙ্গল অ্যান্ড বিহার, এখানে সেট আপ হয় 1635-এ। মাদ্রাস ইন 1639। চলে যাবো পরের কোয়েশ্চেন। হু ক্রিয়েটেড দ্য মাদ্রাস প্রেসিডেন্সি অ্যাজ ইট স্টিল এক্সিস্টেড টিল ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স? মাদ্রাস প্রেসিডেন্সি কে গঠন করে এবং সেটা ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স অবধি কিন্তু এক্সিস্ট করতো? দি অপশনস আর স্যার থমাস মুনরো, লর্ড কর্নওয়ালিস, লর্ড হেস্টিংস, লর্ড ওয়েলেসলি। আনসার দেখে নেবো। আনসার হচ্ছে স্যার থমাস মুনরো। স্যার থমাস মুনরো কিন্তু এই মাদ্রাস প্রেসিডেন্সি সেট আপের পেছনে ওনার হাত। আর একটা ইম্পর্টেন্ট ইভেন্ট অ্যাবাউট স্যার থমাস মুনরো হচ্ছে তোমার রয়েটওয়ারি সিস্টেম। রয়েটওয়ারি সিস্টেমটা কি দেখো, দিস ইজ আ ল্যান্ড রেভিনিউ সিস্টেম, যেটা 1820-তে মাদ্রাস, কুর্গ, আসাম, বম্বে এইসব জায়গায় ইন্ট্রোডিউস করে স্যার থমাস মুনরো। এবং অ্যাকর্ডিং টু দিস রয়েটওয়ারি সিস্টেম, যে জমি, সেই জমির মালিক হয়ে যাবে চাষিরা। রয়েট মানেই হচ্ছে চাষি, চাষিরা হয়ে যাবে জমির মালিক, এবং ওয়েটল্যান্ডে 60% অ্যান্ড ড্রাই ল্যান্ডে 50% রেভিনিউ কালেক্ট করবে ডিরেক্ট
ব্রিটিশার্সরা মানে ব্রিটিশ গভর্নমেন্ট ফ্রম দি পিজেন্টসদের পুরো অধিকার থাকবে সেই জমি বিক্রি করা, মর্টগেজ রাখা বা গিফটে কাউকে দিয়ে দেওয়া, বাট যেই জমির মালিক হবে সেই মুহূর্তে সে যদি ট্যাক্স দিতে ফেল করে তাহলে জমিটা ব্রিটিশার্সরা বাজেয়াপ্ত করে নেবে। সো দিস ওয়াজ অ্যাবাউট দি রয়টওয়ারি সিস্টেম। আরেকটা ল্যান্ড রেভিনিউ সিস্টেম ছিল যেটা বেঙ্গল বিহারে এক্সিস্ট করতো, সেটা কবে কে ইন্ট্রোডিউস করেছে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার 35-এ। 1632-তে ইংলিশরা একটা গোল্ডেন ফরমান পায়। এই ফরমান অনুযায়ী দে ক্যান ইরেক্ট আ ফোর্ট ফ্যাক্ট অর বলতে পারো ফর্টিফাই আ ফোর্ট, মানে একটা ফোর্ট তৈরি করতে পারে ইন করমণ্ডল কোস্ট, এবং এই গোল্ডেন ফরমানটা কে তাদেরকে দেয়? অপশনস আর সুলতান অফ গোলকোন্ডা, দি সুলতান অফ বিজাপুর, দি রাজা অফ চন্দ্রগিরি, দ্য মুঘল এম্পারার। আনসার্স দেখবো। আনসার হচ্ছে দ্য সুলতান অফ গোলকোন্ডা। ইন 1632-তে ইংলিশরা একটা গোল্ডেন ফরমান পায় ফ্রম দ্য সুলতান অফ গোলকোন্ডা, এবং according to this গোল্ডেন ফরমান এরা কিন্তু ফ্যাক্টরির একটা ইস্টার্ন ব্রাঞ্চ তৈরি করবে ইন অ্যাজ অ্যান ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন হরিহরপুর ইন বালাসোর। অ্যান্ড ইনি হচ্ছেন ইনার বেসিক্যালি মাদ্রাসের যে লোকাল কিং ছিল তার থেকে এই জায়গাটা লিজেও নেওয়া হয়। চলে আসবো আসাফউদ্দৌলার ব্যাপারে কিছু ইনফরমেশন জানবো। আসাফউদ্দৌলার ব্যাপারে 4টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এই 4টে স্টেটমেন্ট দেখে বলতে হবে কোন কোডটা কারেক্ট। অপশনস দেখো। concluded the treaty of Faizabad with the British, transferred capital from Lucknow to Faizabad in 1775, mistreated begums of Awadh and extracted huge amount from them by force, and he was removed from Nawabship of Awadh for mismanagement by the Britishers. এই হচ্ছে 4টে স্টেটমেন্ট। এবার আনসারটা দেখে নেব। অপশন 1 and 3 is the correct. অপশন 1 বলছে Treaty of Faizabad, yes, it was concluded by the Britishers, between the Britishers and Asafuddullah, and also he mistreated with the begums and extracted money from them by force. এখানে দেখো কিছু তথ্য দেওয়া রয়েছে। ক্যাপিটাল শিফট হয়েছিল ফাইজাবাদ থেকে লখনৌ ইন 1755, এবং আসাফউদ্দৌলার একটা ইভেন্ট মনে রাখতে হবে। ইটস নট অ্যান ইভেন্ট বাট ইটস আ পার্ট অফ হিজ ওয়ার্ক, কনস্ট্রাকশন ওয়ার্ক। সেটা হচ্ছে বড়া ইমামবাড়া, রুমি গেট, তারপর তোমার দৌলতখানা, দ্য ওয়েস্ট অফ মাছি ভবনে নিজের জন্য ঘর বানিয়েছিল, অ্যান্ড ভুলভুলাইয়া যেটা খুবই ফেমাস। এইগুলো ওয়াজ অল কনস্ট্রাক্টেড বাই আসাফউদ্দৌলা, মনে রাখবে। চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 37। সফদার জঙ্গের ব্যাপারে 4টে স্টেটমেন্ট রয়েছে, বলতে হবে এই সফদার জঙ্গের ব্যাপারে কোন স্টেটমেন্টগুলো সঠিক। স্টেটমেন্টগুলো পড়ে নেব। হি সাকসিডেড গভর্নরশিপ অফ আওয়াধ ইন 1739, হি ওয়াজ গিভেন দি অ্যাডিশনাল চার্জ অফ ওয়াজিরশিপ অফ মুঘল এম্পারার ইন 1748, he extended his territories by successful waging wars against the Jats and Rohillas. He was killed by the Maratha in the battle. বলতে হবে কোনটা সঠিক। সঠিক স্টেটমেন্ট হচ্ছে 1, 2 and 3। দেখো 1, 2 and 3 হচ্ছে সঠিক স্টেটমেন্ট। চলে আসো এখানে 1, 2 and 3টা দেখে নিই। 1 বলছে ইয়েস, ইনি আওয়াধের গভর্নর হয় ফ্রম 1739 সরি, এবং ইনি ওয়াজির হয়। ওয়াজির হচ্ছেন এমন একজন যে কে এম্পারার হবে, কে রাজা হবে সেটা সিলেক্ট করবে। ওয়াজির মানে হচ্ছে দ্য মেকার অফ কিং। তো ইনাকে মুঘল এম্পারারের ওয়াজির হিসেবে সিলেক্ট করা হয় ইন 1748। হি এক্সটেন্ডেড হিজ টেরিটরি বাই ওয়েজিং ওয়ার অ্যাগেনস্ট জাটস অ্যান্ড রোহিলাস। রোহিলা এবং জাতদের এগেনস্টে যুদ্ধ করে ইনি নিজের টেরিটরি এক্সটেন্ড করে। এবার সফদার জং কে ছিলেন? ওয়েল, সফদার জং ছিলেন হচ্ছে দ্য সন ইন ল অফ সাদাত খান। সাদাত খান হচ্ছেন দ্য ফাউন্ডার অফ আওয়াধ, বলতে পারো অটোনোমাস স্টেট অফ আওয়াধের ফাউন্ডার হচ্ছে সাদাত জং, এবং সাদাত জং এর জামাই ছিল সফদার জং। চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 38। রানী জিন্দানের ব্যাপারে কোন স্টেটমেন্টগুলো সঠিক নয়? ইটস নট ট্রু। She was the wife of Ranjit Singh and mother of Dalip Singh. She became a regent of Punjab in 1845. She was removed from the regency by Treaty of Lahore. After the First Anglo-Sikh War, she was implicated in a conspiracy against the British and
transported Shaikpur first and then to Benares. She was sentenced to death by the Britishers after the Second Anglo-Sikh War. বলতে হবে কোন স্টেটমেন্টগুলো এখানে ইনকারেক্ট। আনসার দেখবো স্টেটমেন্ট 3 and স্টেটমেন্ট 5 হচ্ছে ইনকারেক্ট। স্টেটমেন্ট 3 দেখো, she was removed from the regency by the Treaty of Lahore, this is incorrect, and statement 5 ইনাকে সেন্টেন্স টু ডেথ করা হয় আফটার সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার, দিস ইজ অলসো ইনকারেক্ট। দেখো মহারানী জিন্দ কর বা যিনাকে ফেমাস মানে যিনি ফেমাস ছিলেন বাই দ্য নেম রানী জিন্দন, ইনি ছিলেন পাঞ্জাবের মহারানী এবং ইনি ছিলেন দ্য ইয়াংগেস্ট ওয়াইফ অফ মহারাজা রঞ্জিত সিং অ্যান্ড দি মাদার অফ দ্য লাস্ট শিখ মহারাজা দিলীপ সিং, অ্যান্ড শি ওয়াজ দ্য রিজেন্ট অফ দিলীপ সিং ফ্রম ইন 1845। দেখো রিজেন্ট কথাটার মানে হচ্ছে ধরো একজন মাইনর আছে, তার হয়ে তুমি কিংডমটা রুল করছো, তাহলে ইউ আর দ্য রিজেন্ট। যেরকম বেহরাম খান আকবরের হয়ে কিংডম রুল করতো, আকবরের রিজেন্ট ছিল বেহরাম খান, সেরকমই দিলীপ সিং এর রিজেন্ট ছিল রানী জিন্দন। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 39, হু অ্যামং দ্য ফলোইং গভর্নর জেনারেল ক্রিয়েটেড convenated civil service of India and which came to be known as Indian Civil Service in 1861 onwards. Okay, Indian Civil Service হিসেবে পরিচিত পেল উইলিয়াম বেন্টিক, ওয়েলেসলি, কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিংস। আনসার দেখে নেবো, দেখো আনসার হবে কর্নওয়ালিস। এবার আমাদের যেটা প্রথমে জানতে হবে এই কভেনেন্ট কথাটার অর্থ কি। কভেনেন্ট কথার মানে হচ্ছে বাই আ লিগাল কন্ট্রাক্ট বা ডিড, তোমাকে একটা ডিড সাইন করা হলো যে তুমি এত দিনের জন্য এই জায়গার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকবে। ওকে, দ্যাট ইজ হোয়াট কোভেনেন্ট। এবং দু রকমের সার্ভিস হয়, একটা হচ্ছে কোভেনেন্ট, একটা হচ্ছে আনকোভেনেন্ট। আনকোভেনেন্ট ছিল ফর দ্য ব্রিটিশার্স, যাদের জন্য কোনো ডিড ছিল না, কোনো লিগাল নোটিশ ছিল না, তাদেরকে আগে মানে অনেক আগে মানে বিফোর 1855 বোর্ড অফ ডিরেক্টরসরা সিলেক্ট করতো অ্যাজ দ্য সিভিল সার্ভেন্ট, এবং এই সিভিল সার্ভিসের প্রয়োজনীয়তা বোঝে ওয়ারেন হেস্টিংস। আফটার দ্য ব্যাটল অফ পলাশি ওয়ারেন হেস্টিংস বুঝতে পারে সিভিল সার্ভিসের খুব দরকার, রাদার সিভিল সার্ভেন্টের দরকার। দেন লর্ড কর্নওয়ালিস কি করেন, দু রকমের সিভিল সার্ভিস শুরু করেন, একটা হচ্ছে কোভেনেন্ট সিভিল সার্ভিস, একটা হচ্ছে আনকোভেনেন্ট সিভিল সার্ভিস। কোভেনেন্ট সিভিল সার্ভিস হচ্ছে ক্রিয়েটেড আউট অফ দি ল অফ কোম্পানি, এবং এখানে সিভিল সার্ভিসদেরকে কিছু এক্সক্লুসিভ রাইট দেওয়া হতো এবং হাই স্যালারি দেওয়া হতো, বিশেষ করে কিন্তু ইউরোপিয়ানসরা এখানে থাকতো। অ্যান্ড আনকোভেনেন্ট সিভিল সার্ভিস হচ্ছে লোয়ার সিভিল সার্ভিস, এবং এখানে কম্প্রোমাইজ করা হতো, নেটিভ বর্ন ইন্ডিয়ানসরা থাকতো, এবং বেসিক্যালি বলতে পারো ইউরোপিয়ানসরাও থাকতো, কিন্তু এই আনকোভেনেন্ট সিভিল সার্ভিসে স্যালারি কম ছিল, পাওয়ার কম ছিল, এবং এইটার অতটা গুরুত্ব ছিল না যতটা কোভেনেন্ট সিভিল সার্ভিস। মানে কোভেনেন্ট সিভিল সার্ভিসের হচ্ছে একদম লিগাল ডিড, ল মেনে তাদেরকে বানানো হতো। And Charter Act 1853, this was a recommendation of Lord Macaulay. ইনার রেকমেন্ডেশন অনুযায়ী সিভিল সার্ভিস রিক্রুটমেন্টের জন্য কম্পিটিটিভ এক্সাম শুরু হয়, এবং প্রথম কম্পিটিটিভ এক্সাম হয় 1855-এ। চলে যাব দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস ভিডিও, হু ইজ রেসপন্সিবল ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ ফোর্ট উইলিয়াম কলেজ অ্যাট ক্যালকাটা টু ট্রেন ইয়াং সিভিল সার্ভেন্টস অফ ইন্ডিয়া। আনসার দেখে নেবো, আনসার হচ্ছে ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি ইনি 1798 থেকে 1805 অবধি ইন্ডিয়ার কে রুল করেছেন, এবং ইনার একটা ফেমাস ইভেন্ট হচ্ছে সাবসিডারি অ্যালায়েন্স। সাবসিডারি অ্যালায়েন্স আমরা সবাই জানি, সাবসিডারি অ্যালায়েন্স মানে হচ্ছে আমি একজন রাজা, আমার রাজত্ব আমারই থাকবে, কিন্তু আমার রাজত্বেতে মানে আমার রাজ্যে ব্রিটিশ ব্রিটিশ একজন অফিসার এমপ্লয়েড থাকবে, তার সাথে সাথে ব্রিটিশদের মিলিটারি থাকবে। আমার কোনো ইন্ডিপেন্ডেন্স থাকবে না যে আমি কোনো ফরেন কান্ট্রির এগেনস্টে যুদ্ধ ঘোষণা করব বা ফরেন কান্ট্রির সাথে ট্রিটি সাইন করব। দিস উইল অল বি ডিসাইডেড বাই দ্য ব্রিটিশ অফিসার, এবং সেই ব্রিটিশ অফিসার অ্যান্ড আর্মি মেনটেনেন্সের জন্য টাকা আমাকেই দিতে হবে। দিস ওয়াজ দি কনসেপ্ট অফ সাবসিডারি অ্যালায়েন্স। এবং এই সাবসিডারি অ্যালায়েন্সের যেটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে কে প্রথম এই আইডিয়াটা এনেছিল। মনে রাখবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই আইডিয়াটা কিন্তু অরিজিনালি ওয়াজ ফ্রম ডিউপ্লেক্স। ওকে, ইনি ছিলেন একজন ফ্রেঞ্চ গভর্নর ইন ইন্ডিয়া।
এই হচ্ছে 10টা কোয়েশ্চেন আপ টু 40 পরের ভিডিওতে আমরা 41 থেকে 50 অবধি কিছু কোয়েশ্চেন আরও দেবো। আশা করি ভাল লাগছে, সবাই ভালো আছো, এবং কোনো ডাউট কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জেনে নেবে। সো টিল দেন থ্যাংক ইউ, টেক কেয়ার।